সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘদিন পর আমি আবারও তোমাদের সামনে এসেছি। আমি মোহাম্মদ আলী আহসান, প্রভাষক অর্থনীতি, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের সকলকেই আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস মূলত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিষয় অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনা চলছে। এই অধ্যায় থেকেই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। মূলত চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে কথাবার্তা হবে। এর মধ্যেই আরো একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদা, যেটি চাহিদার স্থিতিস্থাপকতার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। তা আমরা আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার যে মূল শব্দ বা প্রত্যয়, সেই দুটো দেখতে পাচ্ছি। এরপর আসা যাক যে আজকের এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় শিখতে পারবো, অর্থাৎ এই ক্লাসের শিক্ষণফলগুলো কি কি। আজকের ক্লাসে যে শিক্ষণফল, সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চাহিদার স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ধরনের চাহিদার স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা ও পরিমাপ করতে পারবে, এবং সর্বশেষ স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকের যে শিক্ষণফলগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্লাস শেষে আশা করি যে সকলেই এই বিষয়গুলো আমরা সবাই যারা তোমরা আজকে ক্লাসটা দেখছো, তোমরা সবাই পারবে। এবং এর থেকে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা সমস্যার তোমরা সম্মুখীন হও, বা কোনো টার্ম যদি তোমরা বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এটা আমি সর্বশেষে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমেই যে বিষয়টি আমি আসতে যাচ্ছি সেটি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। তার আগে একটা বিষয় বলে নিই। চাহিদার স্থিতিস্থাপকতা জানার আগে আমাদের দুটো বিষয় জানতে হবে। একটি হচ্ছে চাহিদা কি, এবং চাহিদা সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, সেখানে চাহিদা বিধি রয়েছে, সেই বিষয়টি আমাদের জানতে হবে। এবং আরেকটি জানতে হবে চাহিদা অপেক্ষ। আমরা ইতিমধ্যে ক্লাসের শুরুতে তোমরা চাহিদা সম্পর্কে ধারণা পেয়েছো, যে মানুষের কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হচ্ছে চাহিদা। সেক্ষেত্রে কিছু শর্ত থাকতে হয়, যে সেই দ্রব্য পাওয়ার ইচ্ছা, ক্রয়ের সামর্থ্য এবং ব্যয় করার যে ইচ্ছা, এই তিনটি থাকলেই কেবল আমরা কোনো দ্রব্য পাওয়ার যে আকাঙ্ক্ষা, যে অভাববোধ, সেটিকে আমরা চাহিদা বলে থাকি। তবে এক্ষেত্রে চাহিদা একটা বিধি রয়েছে। চাহিদা বিধিতে তোমরা জানো যে সেখানে চাহিদা কিছু বিষয়ের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত অবস্থায় রেখে, অর্থাৎ অন্যান্য অবস্থাকে আমরা অপরিবর্তিত ধরে নিয়ে শুধুমাত্র দামের পরিবর্তনের সাথে চাহিদার যে পরিবর্তন, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে, এই বিষয়টিকে আমরা চাহিদার বিধি হিসেবে আমরা কিন্তু জানি। আরেকটি বিষয় তোমাদের জানানো দরকার, সেটি হচ্ছে চাহিদা অপেক্ষক। এটিও তোমরা জানো, শিখে আসছো এই পূর্ববর্তী ক্লাসে। সেটি হচ্ছে যে চাহিদাকে আমরা যদি একটি অপেক্ষক বিবেচনা করি, তাহলে এক্ষেত্রে দুটো বিষয় থাকে, একটি স্বাধীন চলক এবং একটি অধীন চলক। সেক্ষেত্রে চাহিদার পরিমাণ আমরা যখন বের করব অপেক্ষকের সাহায্যে, সেক্ষেত্রে চাহিদার পরিমাণটি হবে অধীন চলক, এবং এই চাহিদার পরিমাণ যে বিষয়গুলোর উপর নির্ভর করে, অর্থাৎ চাহিদা যে বিষয়গুলোর উপর নির্ভর করে, সেই বিষয়গুলো হচ্ছে স্বাধীন চলক। এই বিষয়গুলোর মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন যেই দ্রব্যের চাহিদা আমরা নির্ণয় করতে যাচ্ছি, ওই দ্রব্যের দাম, ভোক্তার আয় সম্পর্কিত যে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য রয়েছে, সেগুলোর দাম। তাহলে এই যে বিষয়গুলো, যেগুলোর সাথে আমরা চাহিদার যে সম্পর্কটা বলছি, অর্থাৎ এই যে স্বাধীন চলকগুলোর ওপর যে অধীন চলক চাহিদার পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক, এটিকে আমরা চাহিদা অপেক্ষক হিসেবে বিবেচনা করছি। তাহলে আমরা এই বিষয়গুলো যদি জানি, তাহলে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতাটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা যে নতুন শব্দটি পাচ্ছি, সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। আমরা চাহিদা সম্পর্কে আগে থেকেই জানি, আমাদের এখন যে ধারণাটা নতুন আসছে, সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। মূলত স্থিতিস্থাপকতাটা কি? স্থিতিস্থাপকতা বলতে যেটি বোঝানো হয় যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তনের মাত্রা বা সাড়া দেওয়ার যে মাত্রা, সেটিকে আমরা স্থিতিস্থাপকতা বলছি। তাহলে একটু আগে আমি যখন চাহিদা অপেক্ষকের কথা বললাম, তখন কিন্তু আমি এই দুটো শব্দের কথা বলেছি, স্বাধীন চলক এবং অধীন চলক। তাহলে আমাদের যদি ধারণাটা থাকে যে স্বাধীন চলক কোনটি আর অধীন চলক কোনটি, সেক্ষেত্রে
আমরা জানি যে যেটি পরিবর্তন হয়, পরিবর্তনশীল, সেটিকে আমরা স্বাধীন চলক বলি। তাহলে সেক্ষেত্রে এই যে স্বাধীন চলক, এই স্বাধীন চলক কিন্তু একাধিক হতে পারে। যেমন আমরা চাহিদার ক্ষেত্রে দেখলাম ওই নির্দিষ্ট দ্রব্যের দাম, ভোক্তার আয় বা সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, এছাড়াও আরো বেশ কিছু বিষয় রয়েছে, এগুলো সবই কিন্তু এক একটি স্বাধীন চলক। তাহলে এই চলকগুলোর মধ্যে যে কোনো একটি পরিবর্তন, অন্যান্যগুলো অপরিবর্তিত থাকা অবস্থায় যে কোনো একটা পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, আমরা শুরুতে যদি স্থিতিস্থাপকতার কথা বলি শুধু, সেখানে আমরা বলবো যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তনের মাত্রা বা অধীন চলকের পরিবর্তনের ক্ষেত্রে যে সাড়া দেওয়ার মাত্রা, সেটাকে আমরা স্থিতিস্থাপকতা বলছি। অর্থাৎ এটিকে যদি আমরা গাণিতিকভাবে এভাবে বলতে চাই, যে কোনো একটি অপেক্ষকে যে স্বাধীন চলকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে কোনো একটির পরিবর্তন, অর্থাৎ অন্যান্যগুলো স্থির থেকে যে কোনো একটির পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন, এই দুয়ের পরিবর্তনের যে অনুপাত বা হার বা মাত্রা, এটিকেই আমরা স্থিতিস্থাপকতা বলছি। তাহলে এখানে আমরা যদি স্থিতিস্থাপকতাটা বুঝি, যেখানে স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলকের পরিবর্তনের মাত্রা বা হার, তাহলে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা বুঝতে খুব একটা অসুবিধা হবার কথা নয়। কারণ আমরা জানি যে চাহিদার ক্ষেত্রে স্বাধীন চলক এবং অধীন চলক কোনগুলো। তাহলে স্বাধীন চলক চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা অপেক্ষক যে স্বাধীন চলকগুলো রয়েছে সেগুলোর যে কোনো একটি পরিবর্তনের ফলেই যদি চাহিদার পরিমাণের পরিবর্তন হয়, তাহলে এই যে পরিবর্তন, এই দুটো পরিবর্তনের অনুপাত বা এদের হার বা মাত্রাকে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা বলতে পারি। আমরা তাহলে একটু সংজ্ঞাটাকে একটু দেখে নিই। এক্ষেত্রে আমরা সূত্রটাকে দেখি। আমরা সংজ্ঞায় কি বললাম, যে চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে যে স্বাধীন চলকগুলো রয়েছে, সেই স্বাধীন চলকগুলোর যে কোনো একটির পরিবর্তন, অর্থাৎ অন্যান্যগুলো স্থির অবস্থায় যে কোনো একটির পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন, এই পরিবর্তনের অনুপাত, হার বা মাত্রা, এটিকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলছি। এক্ষেত্রে একটি বিষয়, যে আমরা বেশিরভাগ অর্থনীতিবিদ যে এটিকে ধারণা করে থাকেন, যে ওনারা চাহিদার স্থিতিস্থাপকতা বলতে আসলে চাহিদার দামের স্থিতিস্থাপকতাকেই বিবেচনা করেন। এখানে আরো চাহিদার স্থিতিস্থাপকতার সম্পর্কিত যে বিষয় সেগুলো রয়েছে, যেমন চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা। তবে চাহিদার স্থিতিস্থাপকতাকে অনেক অর্থনীতিবিদ দামের যে স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, সেটাকেই চাহিদা স্থিতিস্থাপকতা বলেছেন। এই জন্য আমরা চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যেটি দেখব, সেটি হচ্ছে যে ভোক্তা আয় বা সম্পর্কিত যে অন্যান্য দ্রব্যগুলোর দাম, এগুলোকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র দামের যে আপেক্ষিক পরিবর্তন বা শতাংশিক পরিবর্তন, সেটার ফলে চাহিদার যে পরিবর্তন হচ্ছে, এটার অনুপাতকে বা এটার মাত্রাকেই আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলবো। অর্থাৎ চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে যে স্বাধীন চলকগুলো, তার মধ্যে শুধুমাত্র সম্পর্কিত ওই দ্রব্যের, অর্থাৎ যেই দ্রব্যের আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাচ্ছি, সেই দ্রব্যের যে দাম, নিজস্ব দাম, সেই দামের পরিবর্তনের ফলে যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন হচ্ছে, এই আপেক্ষিক পরিবর্তনের যে হার বা মাত্রা, সেটিকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলছি। তাহলে এখানে আমরা সূত্রের সাহায্যে এটাকে সহজে লিখতে পারি, যেখানে চাহিদা স্থিতিস্থাপকতা ইডি, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেটি সমান সমান কি দেখা যাচ্ছে, চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই দামের আপেক্ষিক পরিবর্তন। অর্থাৎ দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন বা শতাংশিক পরিবর্তন, সেটাকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলছি। তাহলে চাহিদার আপেক্ষিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটি দেখছি, যে চাহিদার পরিবর্তন আর প্রাথমিক চাহিদা বা মূল চাহিদা, অর্থাৎ যেই চাহিদা ছিল এবং যেটি পরিবর্তন হয়েছে, এই দুটোর অনুপাত ডিভাইডেড বাই, দামের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, দামের পরিবর্তন বাই প্রাথমিক বা মূল দাম। আমরা তারপরের লাইনে যেটি দেখছি, আমরা এটিকে আমরা চিহ্নিত করেছি কিউ দ্বারা, অর্থাৎ চাহিদার পরিমাণকে, এবং দামকে আমরা পি দ্বারা চিহ্নিত করেছি। এবং এখানে যে ডেল চিহ্ন দেওয়া হচ্ছে, এটি দ্বারা আসলে পরিবর্তনটুকে বোঝানো হয়েছে, যে যেই পরিমাণ চাহিদা পূর্বে ছিল আর এখন যে রয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু, পরিবর্তন কতটুকু, সেইটিকে আমরা ডেল কিউ দ্বারা দেখাচ্ছি। তাহলে চাহিদার পরিবর্তন ডেল কিউ ডিভাইডেড বাই কিউ, এখানে ভাগ যেটি আমাদের নিচে আছে ডেল পি বাই পি। তাহলে এইটিকে আমরা গুণ অবস্থায় যদি দেখাই, তাহলে
ডান পাশের যে অংশটুকু অর্থাৎ ডেল পি বাই পি এটি উল্টে যাবে, অর্থাৎ ডেল কিউ বাই কিউ ইন্টু পি বাই ডেল পি। এটিকে আমরা লিখছি ইডি অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা হিসাবে। এটি হলো মূলত চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে সূত্রটি কি হবে? ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, অর্থাৎ আমরা এই জায়গাটা আমরা গুণ যে চিহ্ন সেটিকে আমরা এইভাবে দেখাতে পারি। তো এই যে আমরা সূত্রটি দেখছি ইডি ইকুয়াল টু, এই সূত্রের সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। এর কারণটি হচ্ছে যে আমরা এখানে যেটি দেখছি ডেল কিউ বাই ডেল পি, এটি মূলত আমাদের যে চাহিদা রেখা আমরা জানি, এই যে চাহিদা রেখা, এই চাহিদা রেখার ঢালকে নির্দেশ করে। অর্থাৎ এই যে চাহিদা রেখা এটি ঢালকে নির্দেশ করে, আমরা যে কোনো বিন্দুতে এই ঢালটিকে দেখাতে পারি। তো সেক্ষেত্রে এই যে ঢাল, এটি চাহিদা রেখার ঢালটি সাধারণত ঋণাত্মক হয়, এই জন্য এই মানটি এখানে ঋণাত্মক, এবং এই কারণে মূলত চাহিদার স্থিতিস্থাপকতা এটিও ঋণাত্মক। কিন্তু আমরা যখন তুলনা করি বা মাত্রার মধ্যে তুলনা করা হয় তখন এটি ঋণাত্মক দেখানো যায় না, যার কারণে এটিকে পরম মান অর্থাৎ এডির মানটা, চাহিদা স্থিতিস্থাপকতার মানটা পজিটিভ পাওয়ার জন্য আমরা এখানে একটা এক্সট্রা নেগেটিভ চিহ্ন বা মাইনাস চিহ্ন বসিয়েছি, যাতে করে এই মানটা আর এই মাইনাসে আর মাইনাসে এটি প্লাস হয়ে যায়। এটা আমরা উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করব। আমরা একটি উদাহরণ বিবেচনা করতে পারি যে কোনো একটি পণ্যের প্রাথমিক দাম পি যেটি ছিল 10 টাকা, এটি পরিবর্তন হয়ে P1 ইকুয়াল টু 9 টাকা হলো। P1 হচ্ছে প্রাথমিক দাম এবং পরিবর্তিত দাম হচ্ছে P1, এটি P সমান সমান 10 এবং P1 ইকুয়াল টু 9। তাহলে দাম কমলো কত? 1 টাকা দাম কমেছে। আর এক্ষেত্রে যদি পরিমাণটি, চাহিদার পরিমাণ 100 প্রাথমিক এবং এটি যদি পরিবর্তন হয় 110, তাহলে এক্ষেত্রে স্থিতিস্থাপকতা কত হবে? এই জায়গাটাই আমরা আমাদের যে সূত্রটি রয়েছে, এই সূত্রের জন্য আমরা পি এবং কিউ যে দুটো মান সেটি অলরেডি এখানে আমরা আছেই, এই দুটো আমরা মানটি পেয়ে যাচ্ছি। আমাদের যেটি দরকার ডেল কিউ এবং ডেল পি এই দুটোর মান। তাহলে এখানে ডেল পি সমান আমরা কি পাবো? প্রাথমিক দাম, আমাদের পরিবর্তিত দাম মাইনাস প্রাথমিক দাম, তাহলে 9 মাইনাস 10, তাহলে এখানে আমাদের হবে -1। আর এখানে আমরা আমাদের কিউ এর মান যেটি পাবো সেটি হচ্ছে পরিবর্তিত দাম মাইনাস প্রাথমিক দাম সমান সমান 10। তাহলে এই মানগুলো যদি আমি এখন আমাদের সূত্র যেটি রয়েছে অর্থাৎ ইডি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, এইখানে যদি বসাই তাহলে আমাদের স্থিতিস্থাপকতার মানটি আমরা পেয়ে যাব, অর্থাৎ চাহিদার যে স্থিতিস্থাপকতার মান সেটা আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে ডেল কিউ এর মান যেটি সেটি হচ্ছে 10 ডিভাইডেড বাই ডেল পি যেটি সেটি হচ্ছে -1 ইন্টু এখানে পি এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই কিউ এর মান হচ্ছে 100। তাহলে আমরা দেখছি যে এখানে এটি কেটে যায়, তাহলে শুধুমাত্র মাইনাস এখানে 1 থাকে। তাহলে এই যে -1টা আসলো, এটিকে আমরা আসলে ইডির পরম মান হিসেবে বিবেচনা করি, এটিকে আমরা ইগনোর করে যাই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এটিকে 1 বিবেচনা করি। কারণ আমরা বলেছি যে আমাদের এই যে সূত্র সেটি সামনে আমরা এখানে একটা মাইনাস, এর আগে আমরা দেখিয়েছিলাম যে আমরা ইডি সমান সমান কি মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এটি বসাচ্ছি। তাহলে এই যে এখানে যে মাইনাসটা আর এই মাইনাস এই দুটোতে আমাদের কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। এই কারণে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের যে চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র, সেই সূত্রের সামনে একটা আমরা নেগেটিভ চিহ্ন
ব্যবহার করি, যাতে করে এই যে নেগেটিভ যে বিষয়টি সেটি যাতে না থাকে, অর্থাৎ এটির পরম মান হিসেবে আমরা যাতে একটা ধনাত্মক মান পেতে পারি। সেজন্যই এখানে এই সূত্রে আমরা এই নেগেটিভ চিহ্নটি ব্যবহার করে থাকি। তাহলে এটি হলো মূলত আমাদের যে চাহিদার স্থিতিস্থাপকতা। এখানে চাহিদার স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1। আর এটি দ্বারা যেটি বোঝায় যে দামের পরিবর্তন যে হারে হয়েছে চাহিদার পরিবর্তন সেম একই হারে হয়েছে। যদি আমরা পার্সেন্টেজ হিসাবে এখানে বিবেচনা করি যে এই যে 10 টাকা থেকে কমে 9 টাকা হলো দাম, তাহলে সেক্ষেত্রে এই দাম পরিবর্তনের হার কত, আর এখানে চাহিদা পরিবর্তনের হার কত, তাহলে আমরা উভয় ক্ষেত্রেই দেখব এর পার্সেন্টেজটা হচ্ছে 10%। যার কারণে এই যে এটি 1 যে হচ্ছে আমরা বলছি, অর্থাৎ ইডি যখন 1 হচ্ছে তখন দামের যে হারে পরিবর্তন হবে চাহিদার পরিমাণের ক্ষেত্রেও একই হারে পরিবর্তন হবে, তাহলে সেটি ইডি ইকুয়াল টু 1 হবে। এখন এই ইডির মান যেটা চাহিদা স্থিতিস্থাপকতা, এর মানটি বিভিন্ন রকম হতে পারে। সেই অনুযায়ী আমরা দ্রব্যের যে বিভিন্ন ধরন এবং কি কি দ্রব্যগুলোর মধ্যে আসে আমরা সেগুলো পরে এগুলো আমরা ব্যাখ্যা করব। তাহলে এই পর্যায়ে আমরা যেটি শিখলাম চাহিদার স্থিতিস্থাপকতা, এবং চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমাদের যদি দ্রব্যের প্রাথমিক দাম এবং পরিবর্তিত দাম এবং চাহিদার পরিমাণের প্রাথমিক দাম এবং পরিবর্তিত দাম দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা সহজেই নির্ণয় করতে পারব। এই যে চাহিদার স্থিতিস্থাপকতা, সেক্ষেত্রে চাহিদা অপেক্ষকে যে সম্পর্কিত বিষয়গুলো ছিল, অর্থাৎ চাহিদার দ্রব্যের নিজস্ব দাম, ভোক্তার আয় এবং সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, এই তিনটি সম্পর্কিত বিষয়ের প্রেক্ষিতে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার যে বিভিন্ন ধারণাগুলো সেটি পাই। এইরকম যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদা অপেক্ষকে যে স্বাধীন চলকগুলো রয়েছিল সেই স্বাধীন চলকের প্রেক্ষিতেই আমরা এই চাহিদার যে স্থিতিস্থাপকতাগুলো সেগুলো পাচ্ছি। প্রথমে হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এরপর চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং সর্বশেষ চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে একটু আগে আমরা যেটি দেখেছিলাম চাহিদার স্থিতিস্থাপকতা আর এই যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এই বিষয় দুটো একই। যেহেতু আমি আগেই বলেছি যে বিভিন্ন অর্থনীতিবিদ তারা বলেন যে আসলে চাহিদার স্থিতিস্থাপকতা যেটি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা সেই বিষয়টি একই। সেই বিবেচনায় আমরা চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক পরিবর্তনটিকে বিষয় বিবেচনা করেছিলাম। এখানে মূলত চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একই, যেখানে চাহিদার দ্রব্যের দামের পরিবর্তনের ক্ষেত্রে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন এর অনুপাতকে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলছি। এই চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ যেটি আমরা একটু আগে দেখলাম, ইডির মানটি অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এখানে আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস বলছি যেহেতু এখানে সরাসরি দাম স্থিতিস্থাপকতার কথা বলা হয়েছে। তো এটি বিভিন্ন রকমের হয়, অর্থাৎ এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা, যেটিকে বলা হচ্ছে ইপি ইকুয়াল টু 1, যেখানে দামের পরিবর্তন যে হারে হবে চাহিদা পরিবর্তন ঠিক একই হারে যদি হয় তাহলে সেটি ইপি ইকুয়াল টু 1 হবে, এবং এটিকে আমরা বলছি এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এরপর যেটি দেখা যাচ্ছে একক অপেক্ষা অধিক চাহিদার দাম স্থিতিস্থাপকতা, অর্থাৎ এখানে দামের পরিবর্তনের তুলনায় যদি চাহিদার পরিবর্তনটি বেশি হারে হয় তাহলে সেটিকে আমরা একক অপেক্ষা অধিক চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলছি। আমরা যেটি প্রথমটাই দেখেছিলাম এটি মূলত সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ঘটে থাকে, যেখানে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা একই হারে পরিবর্তন হয়। কিন্তু দ্বিতীয় যে বিষয়টি বলছি যে একক অপেক্ষা অধিক চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এটি আসলে কখন ঘটে বা কোন দ্রব্যের ক্ষেত্রে ঘটে? এটি মূলত বিলাস দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে সেই দ্রব্য সামগ্রীগুলোর ক্ষেত্রে ঘটে, যেখানে আমরা দেখি যে দাম সামান্য পরিবর্তন হলেও এক্ষেত্রে চাহিদার পরিমাণটি
বেশি হারে পরিবর্তন হতে আমরা লক্ষ্য করি। আর এরপরে যেটি দেখছি একক অপেক্ষা কম চাহিদার দাম স্থিতিস্থাপকতা, অর্থাৎ এখানে দামের পরিবর্তন হলেও খুব বেশি চাহিদার পরিবর্তন হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা এটিকে চাহিদার একক অপেক্ষা কম চাহিদার স্থিতিস্থাপকতা বলছি। এটি মূলত আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রীগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা এই ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা লক্ষ্য করে থাকি, যেখানে আমরা দেখি যে আমাদের যে চাল ডাল আটা এগুলো যে দরকার হয় এগুলোর দাম খুব দাম কমলেও এগুলোর চাহিদা যে খুব বেশি বেড়ে যায় তা কিন্তু না, কারণ এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নেই আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে, আমাদের ডেইলি লাইফে যেগুলো প্রয়োজন হয় সেগুলোই। কিন্তু বিলাস দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো যেহেতু আমাদের সবার পক্ষে ক্রয় করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, সেক্ষেত্রে এগুলোর দাম যদি কমে যায় এগুলোর চাহিদা মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবিত্ত সব ক্ষেত্রে এটি কিন্তু হঠাৎ করে চাহিদা বেড়ে যেতে পারে। আর চতুর্থ যে বিষয়টি দেখছি শূন্যের সমান চাহিদা স্থিতিস্থাপকতা, অর্থাৎ এক্ষেত্রে যদি এমন হয় যে দ্রব্যের দাম পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এক্ষেত্রে শূন্যের সমান চাহিদার এটিকে আমরা শূন্যের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলছি, অর্থাৎ ইপি ইকুয়াল টু 0। আর অসীমের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা, অর্থাৎ এক্ষেত্রে দ্রব্যের দাম পরিবর্তন না হলেও কিংবা খুব সামান্য পরিবর্তন হলেও যদি এর চাহিদা ব্যাপক হারে পরিবর্তন হয় তাহলে এটিকে আমরা অসীমের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলছি। এটি মূলত সাধারণত এমন হয়ে থাকে যে কোনো একটি দ্রব্যের ক্ষেত্রে যদি এমন ধরনের কোনো গুজব রটনা রটে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ওই দ্রব্যের ক্ষেত্রে হঠাৎ এই ধরনের অসীম চাহিদা অসীমের সমান চাহিদা দাম স্থিতিস্থাপকতা দেখা দিতে পারে। আর শূন্যের সমান চাহিদা স্থিতিস্থাপকতা সাধারণত সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে এটি দেখা যায়, যেই দ্রব্যগুলো আসলে পারস্পরিকভাবে সম্পর্কিত না সেগুলোর ক্ষেত্রে মূলত এই ধরনের বা এটাকে আমরা বলতে পারি যে একেবারে অতি যে প্রয়োজনীয় যে ইয়েগুলো দ্রব্যগুলো রয়েছে সেটির ক্ষেত্রে, অর্থাৎ লবণ ঔষধ এগুলোর ক্ষেত্রে দাম অনেক বেশি হলেও চাহিদা কমে না বা বাড়ে না, আবার দাম অনেক কমে গেলেও এটির ক্ষেত্রে চাহিদা আমরা বৃদ্ধি পেতে ওইভাবে লক্ষ্য করি না। তাহলে এগুলো হচ্ছে মূলত চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ। এরপর আমরা আসি চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। আমরা চাহিদার অপেক্ষকের ক্ষেত্রে বলেছিলাম যে চাহিদার যে পরিমাণ সেটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ যে স্বাধীন চলকগুলো রয়েছে সেখানে দ্রব্যের নিজ দ্রব্যের দাম, ক্রেতার আয় বা ভোক্তার আয় এবং সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম। তাহলে এখানে যে ভোক্তার আয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভোক্তার আয়ের পরিবর্তন, অর্থাৎ অন্য দুটো বিষয় দ্রব্যের দাম এবং অন্যান্য সম্পর্কিত দ্রব্যগুলোর দাম, এই দুটো বিষয় অপরিবর্তিত থেকে শুধুমাত্র ভোক্তার আয়ের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এটির ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় এর অনুপাতকে বা এর হার বা এর মাত্রাকে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলছি। এই যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা এক্ষেত্রে আয়ের যে পরিবর্তন সেটির ফলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন, যেটি সূত্রের সাহায্যে আমরা দেখছি ইলাস্টিসিটি অফ ওয়াই। এখানে চাহিদার পরিবর্তনের ক্ষেত্রে প্রাথমিক চাহিদা এবং চাহিদার পরিবর্তন এই দুটো অনুপাত ডিভাইডেড বাই আয়ের পরিবর্তন এবং প্রাথমিক বা মূল আয় এই দুটোর অনুপাত, এটিকে আমরা সূত্রে ডেল কিউ বাই কিউ ভাগ ডেল ওয়াই বাই ওয়াই, এবং এটিকে আমরা লিখছি ডেল কিউ বাই কিউ ইন্টু ওয়াই বাই ডেল ওয়াই, যেটিকে সবশেষ যে লাইন এটিতে আমরা সংক্ষেপে লিখছি ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটি নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে ভোক্তার আয়ের যদি পরিবর্তন আমাদের দেয়া থাকে, অর্থাৎ তার প্রাথমিক আয় এবং পরিবর্তিত আয়, এবং যদি চাহিদার পরিবর্তন দেয়া থাকে প্রাথমিক চাহিদা বা মূল চাহিদা এবং পরিবর্তিত চাহিদা, তাহলে আমরা সেখান থেকে সহজে চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। এখন আসা যাক এই চাহিদার আয় স্থিতিস্থাপকতার সাথে এই চাহিদা আয় স্থিতিস্থাপকতা যে আমরা নির্ণয় করব সেই ক্ষেত্রে দুটো দ্রব্যের সাধারণত এখানে দ্রব্যের প্রকৃতি চলে আসে, একটি হচ্ছে সাধারণ দ্রব্য, একটি হচ্ছে নিকৃষ্ট দ্রব্য।
সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আমরা সাধারণত চাহিদার আয় স্থিতিস্থাপকতা যেটা দেখি, যে যখন চাহিদার আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক হয় তখন সেটিকে আমরা সাধারণ দ্রব্য হিসাবে বিবেচনা করি। এটি একের সমান বা এর চাইতে বড় হতে পারে। আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে সাধারণত আয় যে স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা সেটি নিকৃষ্ট নেগেটিভ হয়ে থাকে। এখানে আমরা দুটো উদাহরণ দেখছি। এই দুটো উদাহরণ ব্যবহার করে আমরা এই যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা সেটি নির্ণয় করতে পারি, এবং এর মানের প্রেক্ষিতে, অর্থাৎ চাহিদার আয় স্থিতিস্থাপকতা যে মান হবে সেই মানের প্রেক্ষিতে আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারবো, সেটি সাধারণ দ্রব্য না নিকৃষ্ট দ্রব্য। এখানে যে আমরা সাধারণ দ্রব্য দেখছি এটি আবার ভেলভেন বা বিলাস দ্রব্যের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে। আর নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্য যেটি রয়েছে সেই দুটো দ্রব্যের ক্ষেত্রে নেগেটিভ হয়। তাহলে আমরা যে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে যে উদাহরণটি দেখছি সেই উদাহরণটি আমরা একটু নির্ণয় করে দেখব যে আসলে চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটি ধনাত্মক কিনা। সেক্ষেত্রে তোমরা খেয়াল করো যে এখানে আয়ের প্রাথমিক পরিমাণ এবং পরিবর্তিত পরিমাণ দেয়া আছে, আবার যে চাহিদার পরিমাণ সেখানেও কিন্তু প্রাথমিক পরিমাণ এবং পরিবর্তিত পরিমাণ দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ডেল কিউ সরাসরি আমি যদি লিখি সেটির মান কত হবে, আমরা সেখানে দেখছি 200 মাইনাস 100 ইকুয়াল টু 100। এটি হচ্ছে পরিবর্তিত পরিমাণ অর্থাৎ Q1 এর মান, আর এটি হচ্ছে Q এর মান। আর ডেল যেটি Y এখানে আমরা দেখছি 4000 মাইনাস 2000, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2000। তাহলে আমরা আমাদের সূত্রের জন্য যেটি প্রয়োজন, অর্থাৎ ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, আমাদের ওয়াই এর মান এবং কিউ এর মান জানা আছে। আমরা এখান থেকে ডেল কিউ এবং ডেল ওয়াই এর মান বের করেছি। আমরা যদি এখন এই সূত্রে মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা আমাদের যে আই স্থিতিস্থাপকতা অর্থাৎ ই ওয়াই সেটি আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা এখন মানটা বসিয়ে দিই। ডেল কিউ সমান সমান কত আছে 100, ডেল ওয়াই সমান সমান হচ্ছে 2000 ইন্টু ওয়াই সমান সমান কি ছিল 2000 আর কিউ সমান সমান 100। তাহলে এখানে দেখো এটি কেটে যায় এবং এটা কেটে যায়, তাহলে কি থাকে 1। তাহলে এখানে আই স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ ওয়াই এটি হচ্ছে মান হচ্ছে 1, অর্থাৎ এটি ধনাত্মক এবং 1 সমান। তাহলে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে যেটি হয় সেটি হলো ইলাস্টিসিটি অফ ওয়াই বা চাহিদার আই স্থিতিস্থাপকতা সেটি ধনাত্মক হবে, অর্থাৎ 1 বা এর চাইতে বেশি হবে। ধনাত্মক শুধু নয়, এবং এটি হবে 1 সমান অথবা তার বেশি। আবার এই যে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে যেটি হলো সেটি আমরা বলছি ভেলভেন বা বিলাস দ্রব্য সামগ্রীর ক্ষেত্রেও হয়। কেন হয়? কারণটা হচ্ছে মানুষের যখন আয় বাড়ে তখন মানুষের বিলাস জাতীয় দ্রব্য সামগ্রীগুলোর প্রতি তাদের চাহিদার পরিমাণ বেড়ে যায়। সেক্ষেত্রে এটি হতে পারে যে আয় যে হারে বাড়ছে চাহিদার পরিমাণ একই হারে বাড়ছে, যেহেতু এখানে 1 বলছি। আবার এটি বেশি হতে পারে, আয় যে হারে বাড়ছে চাহিদা তার তুলনায় বেশি হারেও বাড়তে পারে যদি এটি মান 1-এর তুলনায় বেশি হয়ে যায়। তাহলে এটি হচ্ছে আমাদের সাধারণ দ্রব্যের ক্ষেত্রে যেটি আমরা বললাম যে ইলাস্টিসিটি অফ ওয়াই এটি 1-এর সমান বা তার চাইতে বেশি হবে। এখন আসা যাক নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। আমরা বলছি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কি হয়, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটির মান নেগেটিভ হয়। এক্ষেত্রে যেটি আমরা জানি যে আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এর চাহিদা হ্রাস পায় এবং আয় কমলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বেড়ে যায়। তাহলে এই নিকৃষ্ট দ্রব্যের যে উদাহরণটা আমরা দেখছি সেখানে আমরা ডেল কিউ এর মানটি নির্ণয় করি। সেটি আমরা পরিবর্তিত পরিমাণ 100 মাইনাস
200, তাহলে এখানে -100। আর ডেল পি যেটি রয়েছে সেটির ডেল ওয়াই সেটির মান আমরা এখানে দেখছি 4000, অর্থাৎ 4000 - 2000, আগে যা ছিল তাই, তাহলে এখানে 2000। এখন আমরা যে সূত্রটি রয়েছে ইউআই ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাবো -100 ডিভাইডেড বাই 2000 ইন্টু ওয়াইয়ের মান, প্রাথমিক যে মানটি ছিল সেটি হচ্ছে 2000 ডিভাইডেড বাই কিউ এর মান হচ্ছে 200। তাহলে এটা কেটে যায়, আর এখানে 0 0, এই 0 0 কেটে যায়, তাহলে -1/2, বা এটিকে আমরা লিখতে পারি -0.5। তাহলে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এখানে আই স্থিতিস্থাপকতা এটি নেগেটিভ, এবং এটি একের তুলনায় ছোট, অর্থাৎ নেগেটিভ হিসাবে আমরা ধরে নিই যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কি হয়, যদি আয় বাড়ে তাহলে দ্রব্যের চাহিদা কিন্তু কমে যায়, আর আয় কমলে চাহিদা বেড়ে যায়। অর্থাৎ এই নিকৃষ্ট দ্রব্য এবং গিভেন দ্রব্য যেটি রয়েছে, এই দুটো দ্রব্যের ক্ষেত্রে চাহিদার যে আয় স্থিতিস্থাপকতা রয়েছে সেটি এই একই ধরনের মান হয়ে থাকে, অর্থাৎ এই মানটি নেগেটিভ হয়। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের চাহিদার আয় স্থিতিস্থাপকতা, যেখানে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা আমাদের আয়ের পরিমাণ এবং চাহিদার পরিমাণ যদি দেয়া থাকে সেখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। পাশাপাশি এই চাহিদার আয় স্থিতিস্থাপকতার যে মানটি বের হবে সেই মানের প্রেক্ষিতে আমরা দ্রব্যের প্রকৃতি আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ সেটি সাধারণ দ্রব্য না নিকৃষ্ট দ্রব্য সেটি আমরা কিন্তু এই আমাদের আয় স্থিতিস্থাপকতার যে মান সেটির সাহায্যে আমরা সহজেই বলতে পারবো। এরপর আসা যাক চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদা অপেক্ষকের তৃতীয় যে স্বাধীন চলকটি ছিল, যেখানে আমরা বলছি সম্পর্কিত দ্রব্য। এখন কোন একটি দ্রব্যের সাথে সম্পর্কিত দ্রব্য দু ধরনের হতে পারে, একটি হচ্ছে পরিবর্তক দ্রব্য এবং আরেকটি হচ্ছে পরিপূরক দ্রব্য। তোমরা নিশ্চয়ই জানো যে আসলে পরিবর্তক দ্রব্য কি। পরিবর্তক দ্রব্য বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে যে একটি পরিবর্তে যদি একটি দ্রব্যের পরিবর্তে যদি অন্য একটি দ্রব্য ব্যবহার করা যায় তবে সেটিকে আমরা পরিবর্তক দ্রব্য, প্রথমটির ক্ষেত্রে পরিবর্তক দ্রব্য বলে থাকি। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি চিনি এবং গুড়। চিনির পরিবর্তে আমরা কিন্তু গুড় ব্যবহার করতে পারি, বা গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এই দুটো দ্রব্য কিন্তু পরিবর্তক দ্রব্য। আবার আমরা পরিপূরক দ্রব্যের কথা জানি, যেটি হচ্ছে একটি দ্রব্যের সাথে আরেকটি দ্রব্য সম্পর্কিত। যেমন এখানে আমরা চা চিনির কথা বলতে পারি, বা খাতা কলমের কথা বলতে পারি, বা গাড়ির ক্ষেত্রে আমরা বলতে পারি গাড়ির সঙ্গে জ্বালানি তেল বা পেট্রোল ডিজেলের যে সম্পর্ক, সেটি একটির সঙ্গে আরেকটি দ্রব্য ব্যবহারের প্রয়োজন হয়, আদারওয়াইজ এটি আমরা সেভাবে ব্যবহার করতে পারি না। তাহলে এক্ষেত্রে আমরা পরিবর্তক এবং পরিপূরক এই দুটো দ্রব্যের ক্ষেত্রে আমরা এই চাহিদার আড়াআড়ি যে স্থিতিস্থাপকতা সেটি লক্ষ্য করব। সাধারণত চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে এটি ধনাত্মক হয় এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নেগেটিভ হয়। আমরা সেটি দেখব। তার আগে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতাটা কি সেটি জেনে নেব, যেটিকে বলা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি ই অফ সি। এখানে আমরা দেখছি সেখানে আমরা যে দুটো দ্রব্যের মধ্যে সম্পর্কটি লক্ষ্য করব, সেক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের যে চাহিদার পরিবর্তন, অর্থাৎ সম্পর্কিত একটি দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অন্য একটি দ্রব্যের কি আপেক্ষিক বা শতাংশিক যে পরিবর্তন, এর অনুপাত হার বা মাত্রাকে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলছি। এটি যদি হয় পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে, তাহলে পরিবর্তক দ্রব্য যেমন হতে পারে, যদি গুড় আর চিনির কথা বললাম, সেক্ষেত্রে যদি গুড়ের বা চিনির দামের পরিবর্তনের ফলে কি হয়, গুড়ের চাহিদার আপেক্ষিক পরিবর্তন, সেটি আমরা এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে নির্ণয় করতে পারব।
তাহলে এখানে আমরা যখন সম্পর্কিত দ্রব্যটির পরিপূরক হোক কিংবা পরিবর্তক হোক, এর মধ্যে যে কোনো একটি দ্রব্যের কি দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্যটির যখন চাহিদার পরিবর্তনটি পরিমাপ করব, তখন সেটিকে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলছি। অর্থাৎ দ্রব্যের দাম এবং ভোক্তার আয় এই দুটো স্থির থেকে সম্পর্কিত দ্রব্যের একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তনের হার বা মাত্রা, সেটিকে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলছি। সূত্রের সাহায্যে এখানে দেখো যে এক্স দ্রব্যের চাহিদার অপেক্ষক ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন, এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন। অর্থাৎ এখানে আমরা ওয়াই এর দামের পরিবর্তনের ফলে এক্স এর যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন সেটি দেখাচ্ছি। তারপরের লাইনে আমরা দেখছি যে এখানে এক্স দ্রব্যের প্রাথমিক পরিবর্তন দ্বারা আমরা পরিবর্তিত যে পরিমাণ, অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদা যে পরিমাণের পরিবর্তন, সেটিকে আমরা ভাগ করছি ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন ডেল পি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম যেটি পি ওয়াই সেটিকে আমরা এখানে আমরা চিহ্নিত করছি ডেল কিউ এক্স ডিভাইডেড বাই কিউ এক্স ভাগ ডেল পি ওয়াই ডিভাইডেড বাই পি ওয়াই, যেটিকে আমরা গুণ আকারে এখানে দেখাচ্ছি ডেল কিউ এক্স ডিভাইডেড বাই কিউ এক্স ইন্টু পি ওয়াই ডিভাইডেড বাই ডেল পি ওয়াই, যেটিকে আমরা সবশেষ লাইনে ডেল কিউ এক্স ডিভাইডেড বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই ডিভাইডেড বাই কিউ এক্স। এটি হচ্ছে আমাদের সূত্র চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের দুই ধরনের দ্রব্য সম্পর্কিত দ্রব্য হয়, একটি হচ্ছে পরিবর্তক দ্রব্য এবং অন্যটি হচ্ছে পরিপূরক দ্রব্য। তাহলে আসো দেখে নেওয়া যাক যে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমাদের চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটির মান কেমন হয় বা কত হয়। তাহলে এই সূত্রটি আমরা লিখে ফেলি, যেখানে আমরা বলেছি ডেল কিউ এক্স ডিভাইডেড বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই ডিভাইডেড বাই কিউ এক্স। এটি হচ্ছে আমাদের ক্রস ইলাস্টিসিটির সূত্র। তাহলে আমাদের ওইখানে দেখো পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে পি ওয়াই এবং কিউ এক্স এই দুটোর মান দেওয়া আছে, আমাদের ডেল কিউ এক্স এবং ডেল পি ওয়াই এই দুটোর মান বের করতে হবে। তাহলে ডেল কিউ এক্স এটি সমান সমান আমরা যেটি লিখতে পারি সেটি হচ্ছে 40 একক, এখানে 40 মাইনাস 20 ইকুয়াল টু, এটিকে আমরা লিখি 20। আর ডেল পি ওয়াই সমান সমান 60 মাইনাস 40, এখানেও আমরা দেখছি এটি 20। তাহলে এই যে আমরা ডেল কিউ এক্স এবং ডেল পি ওয়াই এই দুটোর মান পেলাম, আর আমাদের পি ওয়াই এবং কিউ এক্স এই দুটোর মান দেয়াই আছে। তাহলে এই মানগুলো আমরা যদি এখন সূত্রে বসাই, তাহলে আমরা ক্রস ইলাস্টিসিটি যেটি সেটি আমরা মান বের করতে পারবো। তাহলে ডেল কিউ এক্স এটি সমান সমান আমরা পেলাম 20 ডিভাইডেড বাই ডেল পি যেটি সেটির মানও 20 ইন্টু আমরা পি ওয়াই এর মান দেখছি এখানে 40 ডিভাইডেড বাই 20। তাহলে আমাদের এটা কেটে যায় এবং আমরা এটা সমান সমান আমরা লক্ষ্য করছি এটি হচ্ছে 2, অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি এটির মান হচ্ছে 2। তাহলে এটি হচ্ছে ধনাত্মক হবে। আমরা যেটি বলেছি যে আমাদের যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে সেটির মানটি হবে ধনাত্মক। তাহলে এখানে আমরা ধনাত্মক মান দেখছি 2। এখানে আসলে এটিকে আমরা এভাবে ব্যাখ্যাও করতে পারি যে এই মানের প্রেক্ষিতে আবার আমাদের যে সম্পর্কিত দ্রব্য সেটির ক্ষেত্রে আমরা এরকম ব্যাখ্যা করতে পারি যে সম্পর্কিত যে দ্রব্যটি রয়েছে পরিবর্তক দ্রব্য, সেটির একটির দামের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের যে চাহিদা সেটি দ্বিগুণ হারে বেড়েছে। দামের পরিবর্তন, দামের যে শতাংশিক পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে চাহিদার যে পরিবর্তন শতাংশিক পরিবর্তন সেটি
দ্বিগুণ হারে বেড়েছে, আমরা এই মানের সাহায্যে আমরা কিন্তু এটি বলতে পারি। এবার আমরা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আসি, যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এই মানটি কত হয়। তোমরা বইয়ে খেয়াল করবে যে তোমাদের ওখানে বইয়ে সুন্দরভাবে তোমাদের মানগুলো, অর্থাৎ বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে ইলাস্টিসিটি অর্থাৎ দ্রব্যের চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আই স্থিতিস্থাপকতা এবং চাহিদার আর স্থিতিস্থাপকতা, এগুলোর মান কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে কত হবে সেটি সুন্দরভাবে ছক আকারে বইয়ে দেয়া আছে। এবার আমরা আসি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, যেখানে আমরা ডেল কিউ এটির মান যদি বের করি তাহলে পাবো 50 মাইনাস 100 সমান সমান -50, আর ডেল পি ওয়াই ইকুয়াল টু 60 মাইনাস 40 সমান সমান 20। তাহলে আমরা সূত্রটি লিখি এখন, ডেল কিউ এক্স ডিভাইডেড বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই কিউ এক্স -50 ডিভাইডেড বাই 20 ইন্টু পি ওয়াই এর মান হচ্ছে এখানে 40 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমরা যেটি পাচ্ছি সেটা হচ্ছে -1, যেটা আমরা আগে বলেছিলাম যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এই যে ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি, সেটির মান হবে কিন্তু নেগেটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি এই মানটি নেগেটিভ। আমরা জানি যে আসলে পরিপূরক দ্রব্য কোনগুলো, সেই পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা তাহলে যেটি পেলাম যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যে চাহিদার আর স্থিতিস্থাপকতা সেটির মান হবে নেগেটিভ, সেটি শূন্যের চাইতে কম হবে। এরপরে যে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদা। আমরা এতক্ষণ যে বিষয় তিনটি নিয়ে আলোচনা করলাম সেটি চাহিদার স্থিতিস্থাপকতার যে বিভিন্ন ধারণা, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই তিনটি বিষয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হচ্ছে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদা। আমরা কখন এবং কেন স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা বলতে পারি সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে যেটি বলা হয় যে যখন দামের যে পরিবর্তন সেটির তুলনায় যদি চাহিদার পরিবর্তনটি বেশি হারে হয় সেটিকে আমরা বলছি চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দামের যে পরিমাণ পরিবর্তন সে তুলনায় চাহিদার পরিবর্তনের তুলনায় যদি দামের পরিবর্তন কম হারে হয় সেটিকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। তোমাদের এখানে উদাহরণ দেয়া আছে, দেখো যে প্রতি একক দ্রব্যের যে দাম সেটি 20 টাকা থেকে কমে 15 টাকা হয়েছে এবং চাহিদার পরিমাণ সেটি বেড়ে 40 একক থেকে 120 একক হয়েছে। তাহলে এখানে আমরা এই যে দামের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন, এটি দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন কম না বেশি হচ্ছে সেটি আমরা শতাংশিক হারে বের করলে সেটি বুঝতে পারবো। তাহলে দামের পরিবর্তন যেটি সেটি হচ্ছে 5 ইন্টু 100। তাহলে এখানে আমরা এটি হচ্ছে 25% দামের পরিবর্তন, আর চাহিদার যে পরিবর্তন সেটি হচ্ছে
দামের পরিবর্তন হচ্ছে মাত্র 25%, আর চাহিদার যে পরিবর্তন সেটি হচ্ছে কত শতাংশ? 200% হচ্ছে। তার মানে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন কিন্তু চাহিদার যে পরিমাণে পরিবর্তন এটি কিন্তু অনেক বেশি হারে হচ্ছে। ফলে এটিকে আমরা কি স্থিতিস্থাপক চাহিদা হিসাবে বলতে পারি। এক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদার যে মানটি হবে সেটি হচ্ছে 200/25 = 8। তার মানে এটি অনেক বেশি, মানটি অনেক বেশি, অর্থাৎ দামের যে পরিবর্তন সে তুলনায় চাহিদার পরিমাণের যে পরিবর্তন সেটি কিন্তু অনেক বেশি হচ্ছে, এই জন্য এটিকে স্থিতিস্থাপক চাহিদা বলা হচ্ছে। এই বিষয়টিকে আমরা চিত্রের সাহায্যেও কিন্তু দেখাতে পারি। স্থিতিস্থাপক যে চাহিদা সেটিকে আমরা চিত্রের সাহায্যেও দেখাতে পারি। যেখানে আমরা ভূমি অক্ষে এই যে চাহিদার যে পরিমাণ সেটিকে আমরা বিবেচনা করব। এটিকে আমরা 20, 40, 80, 100, 120, 140 এটি এভাবে ধরি। 20, 40, 60, এখানে 80, 100, 120। আর এইদিকে আমরা যেহেতু আমাদের দাম 5 করে পরিবর্তন হচ্ছে, আমরা 5, 10, 15, 20, 25 এভাবে দিতে পারি। তাহলে দাম এবং যে চাহিদার যে পরিবর্তন সেটি আমরা এক্ষেত্রে যদি লক্ষ্য করি যে দামের পরিবর্তন আমরা দেখছি যে পরিবর্তন হচ্ছে 5 একক মাত্র, আর সেখানে চাহিদার যে পরিমাণ সেটি অনেক বেশি পরিবর্তন হচ্ছে। এই জায়গাটায় আমরা 20 টাকায় আমাদের দামের পরিবর্তনটুকু 5, অর্থাৎ 15 থেকে 20, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গাটুকু আমাদের দামের পরিবর্তন হয়েছে এই পরিমাণ। তাহলে আমরা এই দামের পরিবর্তন থেকে আমাদের যে চাহিদার পরিবর্তন রয়েছে, অর্থাৎ আমরা প্রাথমিক দাম ৳5 এবং তাহলে আমাদের দামের পরিবর্তন হচ্ছে শুধুমাত্র এইটুকু, আর আমাদের যে চাহিদার পরিবর্তন হচ্ছে সেটি কিন্তু এই 40 থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত দামের পরিবর্তন হচ্ছে এইটুকু, আর চাহিদার পরিবর্তন হচ্ছে এই পরিমাণ। তাহলে এইটুকু দামের পরিবর্তনের ফলে কিন্তু আমাদের চাহিদার একটা বিশাল পরিমাণ পরিবর্তন হচ্ছে। এটিকে আমরা যে স্থিতিস্থাপক যে চাহিদা রেখা, যেখানে আমরা এটি দেখছি যে ফ্ল্যাটার হয়, এখানে দামের সামান্যতম পরিবর্তনের জন্য আমাদের কি হয়, এই যে দ্রব্যের যে চাহিদা যে পরিবর্তন সেটি অনেক বেশি আকারে পরিবর্তিত হয়। ফলে এই যে রেখাটি হবে, যে রেখাটি আমরা পাবো স্থিতিস্থাপক চাহিদা রেখা, সেটি হবে ডান থেকে বাম দিকে অবশ্যই নিম্নগামী, এবং সেটি হবে অনেকটা ফ্ল্যাটার হবে, অনেকটা ঢালু হবে, এটি খাড়া হবে না। আর যখন আমরা অস্থিতিস্থাপক চাহিদা দেখবো, সেটি দেখবো যে দামের পরিবর্তন অনেক বেশি হচ্ছে কিন্তু চাহিদার পরিবর্তনটা ওই হারে বেশি হারে হচ্ছে না। তাহলে অস্থিতিস্থাপক চাহিদা যেটি, সেটি আমরা বলছি যে দামের পরিবর্তন যে হারে হবে চাহিদার পরিবর্তন ঠিক একই হারে হবে না, অর্থাৎ সেটি সমহারে তো হবে না, আরো কম হারে হবে। যেমন এখানে যে উদাহরণটি দেয়া আছে সেক্ষেত্রে আমরা দামের যে পরিবর্তন দেখছি সেটি হচ্ছে 20 টাকা, 30 টাকা থেকে কমে সেটি 10 টাকা আসছে, তাহলে এখানে পরিবর্তন হচ্ছে 20 টাকা। এবং এক্ষেত্রে আমরা চাহিদার যে একক দেখছি সেটির ক্ষেত্রে দেখছি এটি বেড়ে দাঁড়িয়েছে 80 থেকে 100, অর্থাৎ এটি
দেখতে দুই জায়গায় 20 হলেও কিন্তু পার্সেন্টেজ আকারে আমরা যদি দেখি তাহলে এটির পরিমাণ কিন্তু 30 টাকা থেকে কমে 20 টাকা যেটি হয়েছে সেটি পার্সেন্টেজ আমাদের আসে 66, অর্থাৎ এখানে আমরা 20/10 × 100, এটিকে আমরা না, এটি হবে 30/100, তাহলে এখানে 200/3, এটি 66.66 এরকম পার্সেন্ট আসে। আর যেটি আমরা দেখছি যে চাহিদার যে পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন হয়েছে 20%। সুতরাং এখানে দেখো দামের পরিবর্তন হচ্ছে অনেক বেশি, 66% দামের পরিবর্তন হচ্ছে, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে মাত্র 20%। ফলে আমরা এই ধরনের যখন ঘটনা ঘটবে যেখানে দামের পরিবর্তনের পরিমাণটি অনেক বেশি হবে কিন্তু সে তুলনায় চাহিদার পরিমাণের যে পরিবর্তন সেটি কম হারে হবে, তখন সেটিকে আমরা অস্থিতিস্থাপক চাহিদা বলছি। এটিকে আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারি। সেক্ষেত্রে চিত্রটিকে আমরা এভাবে দেখাই, যেখানে আমরা একটু আগেও যে চিত্রটি দেখিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপক চাহিদার রেখাটি ছিল অনেক ঢালু, যেখানে আমরা বলেছিলাম যে এই যে দামের সামান্য পরিবর্তনের ফলে কিন্তু এই আমাদের পরিমাণের পরিবর্তনটা অনেক বেশি, কিন্তু আমাদের যে অস্থিতিস্থাপক চাহিদা সেই চাহিদা রেখাটি অপেক্ষাকৃত খাড়া হবে। এবং সেখানে আমরা যেটি দেখব যে আমরা যদি দাম ধরে নিই 10 এবং 30, এক্ষেত্রে এই যে দামের একটা বিশাল পরিবর্তন, এই জায়গাটায় কিন্তু এই দ্রব্যের যে চাহিদার পরিবর্তন এটি কিন্তু পরিমাণটা অনেক কম হবে, যেটি আমরা দেখেছিলাম যে এখানে 66% দামের পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে চাহিদার পরিবর্তন হচ্ছে মাত্র 20%। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে এই অংশটা বেশি এবং এই অংশটুকু কম, অর্থাৎ এখানে চাহিদার দামের পরিবর্তনটা অনেক বেশি কিন্তু চাহিদার পরিবর্তন অনেক কম। তাহলে এই ধরনের যখন আমরা স্থিতিস্থাপকতা পাবো তখন সেটিকে আমরা অস্থিতিস্থাপক চাহিদা বলবো, যেখানে দামের খুব বেশি সাড়া দেওয়ার পরেও যখন কি চাহিদার পরিমাণ বা চাহিদা সাড়া দেওয়ার মাত্রাটা অনেক কম থাকে তখন সেটিকে আমরা অস্থিতিস্থাপক চাহিদা বলছি। তাহলে এই যে আজকের যে আমাদের আলোচনা মূলত স্থিতিস্থাপকতা, বিশেষ করে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার কথা বলেছি এবং চাহিদার স্থিতিস্থাপকতার যে বিভিন্ন ধারণা, অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদা অপেক্ষকের যে সম্পর্কিত বিষয়গুলো, স্বাধীন চলকগুলো, সেগুলো এক একটি পরিবর্তনের এক একটির কারণে আমরা এক এক ধরনের কি স্থিতিস্থাপকতা পেয়েছি। সেগুলো আমরা কোনটার সংজ্ঞা কি এবং সেগুলো নির্ধারণের ক্ষেত্রে সূত্রগুলো আমরা দেখার চেষ্টা করেছি এবং বিভিন্ন উদাহরণের সাহায্যে সেই স্থিতিস্থাপকতাগুলো পরিমাপ করার যে পদ্ধতি সেটিও আমরা দেখার চেষ্টা করেছি। এবং এক্ষেত্রে যে স্থিতিস্থাপকতার সঙ্গে সম্পর্কিত যে দ্রব্য অর্থাৎ দ্রব্যের প্রকৃতি নির্ণয় সেটিও আমরা দেখার চেষ্টা করেছি যে স্থিতিস্থাপকতার মান কেমন হলে বা কত হলে পণ্যের প্রকৃতি কি ধরনের হবে, অর্থাৎ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কত হবে সেটিও আমরা দেখার চেষ্টা করেছি। এবং সর্বশেষ যেটি দেখলাম স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা, যেখানে আমরা দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিমাণের পরিবর্তন সেটির মানে মাত্রার উপর ডিপেন্ড করে আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক এই দুই ধরনের চাহিদার কথা জানলাম। যেখানে স্থিতিস্থাপক চাহিদায় আমরা বলেছি দামের অনেক বেশি পরিবর্তনের ফলে, দামের কম পরিবর্তনের ফলে চাহিদার অনেক বেশি পরিবর্তন হবে, সেটি স্থিতিস্থাপক চাহিদা, এবং দামের অনেক পরিবর্তনের ফলেও চাহিদা কম পরিবর্তন যখন হয় তখন সেটি অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এই স্থিতিস্থাপকতা সম্পর্কিত যে আলোচনা সেটি আজকের মতো এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে স্থিতিস্থাপকতার
পরিমাপের ক্ষেত্রে আমরা আরো বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।